একদল দখলদার তারা মাঠ দখল করার মতো করে 24কে দখল করতে একদল উঠে পড়ে লেগে গেল। তারা ঠিক পরের দিন থেকে নারীদের উপর হামলা করা শুরু করলো। নারীরা কি পড়বে, কি কোথায় যাবে, কিভাবে তাকাবে, কিভাবে হাসবে, খাবে, এগুলি যেন এক ধরনের প্রেসক্রিপশন দিতে শুরু করে দিল। আর এদিকে আমরা দেখলাম যে বাংলাদেশের মানুষ কোন ধর্ম পালন করবে সেই ব্যাপারেও যথেষ্ট প্রেসক্রিপশন দেওয়া শুরু করে দিল। সেই সময় আমি এবং আমার সংগঠনের কমলাকাশ আমরা দুজন চলে গেলাম সায়েন্স ল্যাব তখন রণক্ষেত্র। এবং সেই সময় আমরা দেখেছি যে ছোট ছোট মানে আমাদের বয়সের তুলনায় তারা বয়সে অনেক ছোট এই মানুষগুলো কিভাবে জীবনের ঝুঁকি নিয়ে আমরা যারা একটু বড় আমাদেরকে আমরা মানে মাঝ পথে যেতে দিচ্ছে না, যে আপনারা পিছনে দাঁড়ান, যারা পাশে যান, আমাদেরকে লড়তে দেয় না। তখন একদিকে যেমন বুকের ছাতি বিশাল হয়ে গিয়েছিল, আবার আরেকদিকে ভীষণ লজ্জায় অবনতি হয়েছিলাম যে আজকে এই ছোট ছোট শিশুদেরকে আমরা কিভাবে গুলির মুখে ধ্বংসের মুখে দাঁড় করিয়ে দিয়েছি। ঠিক মনে করে গেলে তারও কয়েক বছর আগে 2018 সালের প্রতিমা। 2018 সালে একই জায়গায় আমি দাঁড়িয়েছিলাম, একই রকম অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে। আমি জানি, আমি বিশ্বাস করি যে 2018 সালে সেই ছোট ছোট মানুষগুলা বড় হয়ে 2024 এসেছে। আবার ঠিক 2024-এর কখনোই রাস্তাগুলো খাতা থাকে না, জায়গাগুলো খাতা থাকে না। আবার সেই 2024-এ ফারুন হায়াজের মতো ওই শিশুরা আবার এসে জায়গা দখল করে নেয়। ছোট ছোট মানুষ, বয়সে ছোট ছোট মানুষগুলো জায়গা দখল করে না। তার মানে আমরা ঠিক আওয়ামী শাসন আমলে যে বিরাজনীতিকরণের সংস্কৃতি আমরা দেখেছিলাম, সেই সংস্কৃতি এবং বিরাজনীতিকরণের যে প্রোপাগান্ডা আমাদের সামনে চালানো হয়েছিল, তা যে ভিতরে ভিতরে অন্য সুরে গাইছিল, অন্য কথা বলছিল, সেটা ঠিক আমরা 2012-তে একবার টের পেয়েছিলাম যখন সুন্দরবন আন্দোলন চলে। সুন্দরবন আন্দোলনের সময় এমনই এক ঝাঁক তরুণকে আমরা আমাদের পাশে পেয়েছিলাম, যারা নতুন দেশের স্বপ্ন দেখে, যারা ভারতের সাথে চুক্তি, সে সময় সুন্দরবনে যে একপেশি ভারতের সাথে চুক্তি হয়েছিল সেই চুক্তির বিরোধিতা করে মাঠে দাঁড়িয়েছিল। এই ময়দানে পুলিশের টিয়ার সেলের সামনে দাঁড়িয়েছিল। সেই একই ধারাবাহিকতা আমরা বলতে পারি যে 24 আমাদের সামনে 24 এসে হাজির হয়েছে। কিন্তু এই 24 এসে হাজির হওয়ার পরে আমরা কি দেখলাম? আমরা দেখলাম একদল দখলদার তারা মাঠ দখল করার মতো করে 24কে দখল করতে একদল উঠে পড়ে লেগে গেল। তারা ঠিক পরের দিন থেকে নারীদের উপর হামলা করা শুরু করলো। নারীরা কি পড়বে, কি কোথায় যাবে, কিভাবে তাকাবে, কিভাবে হাসবে, খাবে, এগুলি যেন এক ধরনের প্রেসক্রিপশন দিতে শুরু করে দিল। আর এদিকে আমরা দেখলাম যে বাংলাদেশের মানুষ কোন ধর্ম পালন করবে সেই ব্যাপারেও যথেষ্ট প্রেসক্রিপশন দেওয়া শুরু করে দিল। তার বিপরীতও আমরা দেখেছি, তরুণরা মাঠেই ছিল। হ্যাঁ, তার সংখ্যায় কম, কারণ বারবার করে সেই আগুন জ্বলে না, সেই আগুন একদিনে জ্বলে না। আগুন জ্বলতে জ্বলতে এক সময় তার বিস্ফোরণ ঘটে। হয়তো এইরকম অবদমন যদি চলতে থাকে ঘরে, পথে, প্রশাসনে, তাহলে এই আন্দোলনের আবার আরেকটা আন্দোলন, আরেকটা বিস্ফোরণ হয়তো আমরা খুব সামনে দেখবেন। কিন্তু আমরা সেই আন্দোলন, সেই বিস্ফোরণ দেখতে চাই না। আর কোনো ফায়াজরা, আর কোনো আবু সাইদরা রক্তে রাজপথ রঞ্জিত করি। আমরা চাই, কিছুক্ষণ আগে মেয়েদ বলে গেল যে আমরা সেই দেশ চাই, সেই বাংলাদেশ চাই, যেই বাংলাদেশে আমাদের যে তরুণরা তাদের নিজেদের স্বপ্ন দেখতে পাবে। ফায়াজ বাবা একটা কথা বলে গেলেন, এটা আমরা মানে সেই সময় উপলব্ধি করেছি যে এই যে কোটা আন্দোলন বলে এক ধরনের কিছু কতিপয় মানুষ তার নিজের স্বার্থে লড়াই করেছে, এরকম একটা কথা করা হয়েছিল সেই সময়টাতে। কিন্তু ফায়াজের আসলে কি পাওয়ার ছিল? ফায়াজের মতো আমাদের ওই সময় যে বিরাজনীতিকরণের যে প্রবণতা শুরু হয়েছিল, তখন আমরা দেখেছি যে আমাদের দেশের ছেলেপুলেরা এখনো দেখি যে দেশে থাকতে চাই, তারা আসলে বাংলাদেশকে তাদের ভবিষ্যৎ বলে মনেই করে। এই যে মানে না করার পেছনে তো এই শিশুদের বা এই অভিভাবকদের দোষ নেই, এই অভিভাবকদের দায় নেই, এই মানুষগুলোর তরুণদের দায় নেই। এই দায় হচ্ছে রাষ্ট্র ক্ষমতায় যারা থাকেন, যারা রাজনীতিতে মাঠে থাকেন, তারা যে সমস্ত বুলি আওড়ান এবং তারা ক্ষমতায় যাওয়ার পরে, ক্ষমতার কাছাকাছি যাওয়ার পরে তারা যে সমস্ত
চরিত্র উন্মোচিত হয় তাদের, সেই চরিত্রের কারণেই কিন্তু দিন শেষে এই তরুণেরা বাংলাদেশে তাদের ভবিষ্যৎ দেখতে পায় না। আমরা প্রবলভাবে সেই দিন দেখতে চাই যখন বাংলাদেশের তরুণেরা বাংলাদেশের মধ্যে বাংলাদেশেই তারা তাদের ভবিষ্যৎকে নির্মাণ করবে, এবং এই নির্মাণের মধ্য দিয়ে এই মেধাবী তরুণদের উপস্থিতির মধ্য দিয়ে বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের সংস্কৃতি একটি সুন্দর সাবলীল এবং বলবো যে গৌরবময় একটি পরিণতির দিকে ধাবিত হবে। আমরা দেখেছি যে 24-এর পরে আরেক দল পাহাড়ের কি হবে, পাহাড়ের মানুষ কিভাবে বাঁচবে তা নিয়ে আবার প্রেসক্রিপশন দেওয়া শুরু করে দিলে। এই যে আপনাদের প্রেসক্রিপশন দেওয়াটাকে বন্ধ করেন, বন্ধ করে যে বৈষম্যহীন বাংলাদেশের পাটাতনের উপর দাঁড়িয়ে, এতগুলো মানুষের রক্তের উপর দাঁড়িয়ে আপনার বাংলাদেশে এই আমি বলতে চাচ্ছি বারবার যে 34-এর আন্দোলনটা কয়েকদিনের আন্দোলন কিন্তু নয়, এটা দীর্ঘদিনের আকাঙ্ক্ষার আন্দোলন। তাই আপনারা এই 34-এর আন্দোলনের মধ্য দিয়ে যে মানুষগুলো ক্ষমতার কাছাকাছি যেতে পেরেছেন তাদের প্রতি অনুরোধ করছি যে আপনারা এইসব বন্ধ করে বাংলাদেশের মানুষের সেই কাঙ্ক্ষিত বৈষম্যহীন বাংলাদেশের দিকে আমরা যেন যেতে পারি, সেই দিকে আসুন একসাথে কাজ করি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন, এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরও সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চায় তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা, এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষের তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমার প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী পক্ষে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। আমরা শুধু আপনাদের কাছে একটাই আবেদন করব, মিথ্যার পিছনে দৌড়বেন না, সত্যকে ধারণ করেন, সত্যকে জনগণের কাছে তুলে ধরেন। সেটা যতই কঠিন হোক না কেন পিছপা হবেন না, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহর সাথে থাকেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। কোনো মানুষের কাছ থেকে কোনো সাহায্য কামনা করবেন না। ধন্যবাদ। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। হ্যাঁ, চেঞ্জ টিভি আমি বিশেষ কারণে দেখি সুযোগ পেলে, বিশেষ করে তোমার অনুষ্ঠানটা যখন হয় আগে পরে আমি দেখে থাকি, ভালো লাগে, উপস্থাপনা ভালো, মোটামুটি সব কিছু ভালো। আমি তাদের শুভকামনা করি, এবং চেঞ্জ টিভি আমি আশা করি সবসময় নিরপেক্ষ, যেহেতু এই চেঞ্জ টিভিটা সংবাদ প্রচারের একটা মাধ্যম, সুতরাং সঠিক সংবাদটাই চেঞ্জ টিভি প্রচার করবে, এটাই আমার কামনা থাকবে তাদের কাছে, সেই সঙ্গে আমার শুভেচ্ছা থাকবে। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। সুপ্রিয় দর্শক, এই চেঞ্জ টিভি বিগত 7 বছর ধরে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমিরুল মোমিনিন মানিক। উনি তো এখন বাংলাদেশে একটা ন্যাশনাল ফিগার হয়ে দাঁড়িয়েছেন। তিনি সত্যকে ধারণ করে আছেন, সত্য প্রচার করে, সত্যের প্রকাশ করে, সত্য ধারণ করে তিনি একটা পরিবর্তন আনতে চেয়েছেন এই সমাজে। আমি আশা করি এটাতে অনেকে উদ্বুদ্ধ হয়েছেন, এবং এই চেঞ্জ টিভির ভূমিকা অন্যকে অনুসরণ করার জন্য আমি আবেদন জানাবো। একই সাথে চেঞ্জ টিভির কর্তৃপক্ষ এবং দর্শক শ্রোতাকে আমার ব্যক্তিগত দোয়া এবং শুভেচ্ছা রইল। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। বিশেষ করে আমিনুল মোমিনিন মানিক তার চেঞ্জ টিভিতে তিনি সবচেয়ে আমাদের কঠিন সময়ে, সবচেয়ে দুর্যোগের
সময়ে এখানে যে সমস্ত অনলাইন খুব ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করেছেন, তার মধ্যে চেঞ্জ টিভি এবং তার প্রধান উদ্যোক্তা আমাদের প্রিয় ভাজন আমিরুল মোমিনিন মানিক, তিনি অন্যতম। changetv.press